চলো আমরা ক্লাস শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএসসি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ক্যালকুলাস 2 কোর্স যাদের আছে তাদের জন্য লেকচারটি প্রযোজ্য। কোর্স কোড 223701। লেকচার নম্বর 1, ভেক্টর মান ফাংশন। লেকচারের শিরোনাম ভেক্টর মান ফাংশন। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। তার আগে আমরা বুক রেফারেন্স হিসেবে তিতাস পাবলিকেশনসের প্রফেসর দেওয়ান আব্দুল কুদ্দুস স্যার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের বই, বা সায়েন্স ভিউ পাবলিকেশনসের প্রফেসর ডক্টর বিএম ইকরামুল হক স্যারের বই, বা প্রচলিত তোমরা যেসব বই পড়ো সেসব বইয়ের থেকেও এগুলি পাবে। প্রথমে আমরা জানবো ভেক্টর মান ফাংশন কাকে বলে। ভেক্টর মান ফাংশন কাকে বলে? যদি একটি সাধারণ ফাংশনের ডোমেন একটি বাস্তব সংখ্যার সেট, ডোমেনটা হবে একটি বাস্তব সংখ্যার সেট এবং রেঞ্জ হবে একটি ভেক্টরের সেট, তবে ওই ফাংশনকে আমরা বলবো ভেক্টর মান ফাংশন। তাহলে ভেক্টর ভ্যালু ফাংশন কাকে বলবো? যদি একটি সাধারণ ফাংশনের ডোমেন একটি বাস্তব সংখ্যার সেট এবং রেঞ্জ একটি ভেক্টরের সেট হয়, তাহলে ওই ফাংশনকে আমরা বলবো ভেক্টর মান ফাংশন। ভেক্টর ফাংশনের ডোমেন কি? আমরা প্রবলেম যখন সলভ করতে যাব তখন আমাদের এগুলি লাগবে। ভেক্টর ফাংশনের ডোমেন কি? মনে করি এফটি সমান আইএফটি প্লাস জেজিটি প্লাস কেএসটি একটি ভেক্টর ফাংশন। যদি এফ ফাংশনের ডোমেন, জি ফাংশনের ডোমেন, এইচ ফাংশনের ডোমেন রিজিয়নের যথাক্রমে এফটি, জিটি, এইচটি অংশগুলো সংজ্ঞায়িত হয়। শব্দটা কি? সংজ্ঞায়িত, অর্থাৎ একটা নির্দিষ্ট মান থাকতে হবে, তবে ডিএফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ, অর্থাৎ এফ ফাংশনের ডোমেন ইন্টারসেকশন জি ফাংশনের ডোমেন ইন্টারসেকশন এইচ ফাংশনের ডোমেন, এই সেটকে আমরা বলবো এফটি ভেক্টর ফাংশনের ডোমেন। এফটি ভেক্টর ফাংশনের ডোমেন। এটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি এই যে সাইডে নোট দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন 1, এটি আমরা শুরু করব। কোশ্চেন 1-এ কয়েকটি ভাগ আছে। এফটি সমান একটা ফাংশন ডিফাইন করা আছে i sin pi t প্লাস জে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস 1 প্লাস কে রুট ওভার 2 প্লাস টি। ফাংশনের ডোমেন নির্ণয় করো। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, এফ অফ 0 নির্ণয় করো। আর তৃতীয় হচ্ছে টি ইকুয়াল টু -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান কিনা সেটা জানতে চেয়েছে। তিনটা অংশ হলেও এটি সহজ এবং ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ডোমেন নির্ণয় করতে বলেছে। আমরা ফাংশনের ডোমেনের ক্ষেত্রে সংজ্ঞা দেখে আসছি, হুবহু সংজ্ঞার স্টাইলে আমরা ডোমেনটা নির্ণয় করে নিব। আর এফ অফ 0 কিভাবে নির্ণয় করব? এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনে টি এর পরিবর্তে 0 বসাবো, তাহলে আমাদের এফ অফ 0 নির্ণয় হয়ে যাবে। আর টি ইকুয়াল টু -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান কিনা, এটির জন্য আমরা যে ডোমেন নির্ণয় করব সেই ডোমেনের ভিতর যদি -3 বিন্দুটা থাকে তাহলে ফাংশনের মান বিদ্যমান থাকবে। যদি ডোমেনের ভিতর -3 অন্তর্ভুক্ত না থাকে তাহলে আর ফাংশনের মান বিদ্যমান থাকবে না। তো চলো আমরা এখন প্রবলেম সলভ করা শুরু করি। দেয়া আছে এফটি ফাংশন সমান i sin pi t প্লাস জে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস 1 প্লাস কে রুট ওভার 2 প্লাস টি।
তাহলে এফ অফ টি আমরা যে সংজ্ঞা অনুসারে যদি লিখি এফ অফ টি আই এফ টি প্লাস জে জিটি প্লাস কে এস টি। সুতরাং এফ টি সমান, তাহলে আমরা এই দুটাকে যদি তুলনা করি তাহলে বলতে পারি এফ টি সমান সাইন পাই টি, এফ টি সমান সাইন পাই টি, জিটি সমান টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান, এবং এইচ টি সমান রুট ওভার টু প্লাস টি। তাহলে আমরা লিখলাম এফ টি, জিটি এবং এইচ টি। এখন আমরা অংশগুলোর ডোমেন নির্ণয় করব। এফ টি ইকুয়াল টু সাইন পাই টি, এই ফাংশনটা টি এর সকল মানের জন্যই সংজ্ঞায়িত, টি এর সকল মানের জন্য আমরা সাইন পাই সংজ্ঞায়িত পাই। তাহলে আমরা এরকম লিখব যে টি এর সকল মানের জন্য এফ অফ টি বিদ্যমান। তাহলে সকল মানের জন্য যদি এফ অফ টি বিদ্যমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট। এটিকে আমরা যদি প্রথম বন্ধনী দিই অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলে এটিকে বলা হয় ওপেন ইন্টারভেল অল রিয়েল নাম্বার, মাইনাস ইনফিনিটি থেকে বড় ইনফিনিটি থেকে ছোট। এটি হচ্ছে আমরা এফ টি ফাংশনের ডোমেন নির্ণয় করলাম, অর্থাৎ এফ ফাংশনের ডোমেন পেলাম অল রিয়েল নাম্বার। এখন আমরা যে কাজটি করব জি ফাংশনের ডোমেন নির্ণয় করব। যদি জি ফাংশনের ডোমেন নির্ণয় করতে যাই তাহলে আমরা দেখি জি ফাংশন হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান। আমরা জানি যদি হরে জিরো হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, হরে যদি জিরো হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত করার জন্য আমরা বলতেছি হর ইজ নট ইকুয়াল টু জিরো, কারণ টি প্লাস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে টি ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে আমার ডোমেনের অন্তর্গত মাইনাস ওয়ান থাকবে না, অল রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান বাদ হয়ে যাবে। তাহলে জি ফাংশনের ডোমেন অল রিয়েল নাম্বার এক্সেপ্ট, এই বিয়োগ চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এক্সেপ্ট, বাদ দিয়ে দিচ্ছি, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় নির্দিষ্ট মান। কোন নির্দিষ্ট মান বাদ দিয়ে দিচ্ছি? মাইনাস ওয়ান। টি এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখানে ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস ওয়ান। পুনরায় এইচ টি, এইচ ফাংশনের ডোমেন নির্ণয় করব। আমরা জানি যদি রুট ওভার রুটের ভিতর অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু জিরো, তাহলে রুট ওভার টু প্লাস টি, তাহলে এটিকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে লিখতে হবে আমাকে টু প্লাস টি গ্রেটার অর ইকুয়াল টু জিরো। তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি টু প্লাস টি গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয়। তাহলে টু প্লাস টি গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এটি আমরা বুঝবো কি করে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস টু, অর্থাৎ তোমরা যদি এই ফাংশনটার ভিতর টি এর মান মাইনাস টু থেকে শুরু করে বড় কোনো মান দাও তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। যদি মাইনাস টু দাও, মাইনাস টু প্লাস টু জিরো, জিরো রুট করলে জিরো। পক্ষান্তরে মাইনাস টু এর থেকে যদি ছোট দেওয়া হয় তাহলে কিন্তু রুটের ভিতর নেগেটিভ সাইন চলে আসবে, আর নেগেটিভ সাইন আসার অর্থ হচ্ছে তখন ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে অর্থাৎ টি গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস টু এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তাহলে এইচ ফাংশনের ডোমেন হচ্ছে মাইনাস টু সহ ইনফিনিটির পূর্ববর্তী, এটাকে বলা হয় হাফ ক্লোজড ইন্টারভেল, অর্ধবদ্ধ ব্যবধি, মানে যে বাম পাশটা বদ্ধ করে দেওয়া আছে, এটি বোঝায় মাইনাস টু সহ পরবর্তী সকল মান, মাইনাস টু সহ ডান পাশের পরবর্তী সকল মান। এখন আমরা ডোমেনের সংজ্ঞা ছিল এই অংশগুলোর ইন্টারসেকশন। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন হচ্ছে এফ ফাংশনের ডোমেন ইন্টারসেকশন জি ফাংশনের ডোমেন ইন্টারসেকশন এইচ ফাংশনের ডোমেন। তাহলে আমরা ইন্টারসেকশন, তাহলে এফ ফাংশনের ডোমেন ছিল মাইনাস ইনফিনিটি থেকে বড় ইনফিনিটি থেকে ছোট। জি ফাংশনের ডোমেন ছিল অল রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস ওয়ান। এইচ ফাংশনের ডোমেন ছিল মাইনাস টু থেকে শুরু করে ইনফিনিটির পূর্ববর্তী। তাহলে এটিকে যদি আমরা একটু সংখ্যা রেখায় দেখি, তোমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে না, আমি বোঝানোর জন্য সংখ্যা রেখা নিয়েছি। তাহলে এফ ফাংশনের ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। জি ফাংশনের ডোমেন অল রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস ওয়ান।
তাহলে দেখো তোমরা এই জায়গাটা একটু আমি ফাঁকা করে রেখেছি, তাহলে এই জায়গাটা আমি -1 লিখতে চাই। সার্কেল করে রাখার অর্থ হচ্ছে তাহলে ওই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এই -1 বিন্দুতে জি ফাংশনটা সংজ্ঞায়িত নয়। আর এইচ ফাংশনের ক্ষেত্রে এটির ডোমেন হচ্ছে -2 সহ ইনফিনিটি। এখন এদের ইন্টারসেকশন যখন করব তখন খেয়াল করবে ইন্টারসেকশন অর্থ হচ্ছে ওই গুণাবলীটা সবার মধ্যেই বিদ্যমান, ওই গুণাবলীটা এই জায়গায় যে তিনটা ফাংশন আছে তিনটা ফাংশনের ক্ষেত্রেই বিদ্যমান। তাহলে তুমি যদি এই অঞ্চলটা চয়েস করো -2 সহ ডান পাশের সকল মান এক্সেপ্ট -1, তাহলে সবাই মেনে নেয়। তাহলে জি ফাংশনও মেনে নেয়, এফ ফাংশনও মেনে নেয়, এইচ ফাংশনও মেনে নেয় যে -2 থেকে শুরু করে ডান পাশের সকল মান ইনফিনিটির পূর্ববর্তী এক্সেপ্ট -1, -1টা মেনে নেয় না হচ্ছে জি ফাংশন। তাহলে আমরা এখান থেকে ডোমেনটাকে বলতে পারি -2 থেকে শুরু করে -1 এর পূর্ববর্তী, এবার -1 থেকে -1 এর পরবর্তী ইনফিনিটি এর পূর্ববর্তী। তার মানে -1 মানটা বাদ পড়ে গেছে। কোন মান থেকে? -2 থেকে শুরু করে ইনফিনিটি এর পূর্ববর্তী মানের ভিতর থেকে শুধুমাত্র -1 মানটা বাদ। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রথম অংশ হয়ে গেল। এখন দ্বিতীয় অংশে আসব। দ্বিতীয় অংশে প্রশ্নে দেয়া আছে ft সমান sin πt প্লাস j t স্কয়ার ডিভাইডেড বাই t প্লাস 1 প্লাস k √2 প্লাস t। আমাকে f অফ 0 নির্ণয় করতে বলছে। f অফ 0 নির্ণয় করতে বললে যেসব জায়গায় t আছে t এর পরিবর্তে আমরা 0 বসিয়ে যাব। এই t এর পরিবর্তে 0, এই t স্কয়ার 0 স্কয়ার, এই t প্লাস 1 0 প্লাস 1 √2 প্লাস t, t এর মান 0, এখানে 0। তাহলে এটিকে আমরা লিখতে পারি sin 0 0 আর এটি লবে 0, তার মানে এটিও 0 প্লাস k √2। আমরা এরকম রেখে দিয়েছি, তাহলে √2 k। f অফ 0 সমান কত পেলাম? √2 k। তাহলে এই অংশটুকু সহজ। আমরা তৃতীয় অংশে যাব। তৃতীয় অংশে যখন যাচ্ছি তখন বলা হচ্ছে যেহেতু t = -3 বিন্দুটি ডোমেনের অন্তর্গত নয়, আমরা আগেই ডোমেন নির্ণয় করে ফেলেছি। যদি কোনো কারণে ডোমেন নির্ণয় করা না থাকতো তাহলে কিন্তু আমাদেরকে ডোমেন নির্ণয় করতে হতো। এখন আমরা যে কাজটি করব, যেহেতু t = -3 আমাদের সংশ্লিষ্ট যে ডোমেন নির্ণয় করছি সেই ডোমেনের অন্তর্গত নয়। যদি অন্তর্গত না হয় তাহলে মানও বিদ্যমান থাকবে না। সুতরাং t = -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নয়। তাহলে আমরা তিনটা অংশই খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেছি। আমি একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, যদি কারো সমস্যা থাকে তাহলে ব্যাকে যে আবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসবো। আমরা সবাই বুঝতে পারছি কিনা? জি স্যার বুঝছি। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা মিউট করে দিয়ে পুনরায় অন্য প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম, নিম্নের ভেক্টর ফাংশন লেখের চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। নিম্নের ভেক্টর ফাংশন লেখের চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দুইটি প্রবলেম নিয়েছি, তোমাদের বইয়ে অসংখ্য এরকম প্রবলেম আছে, তোমরা সবগুলি সলভ করার চেষ্টা করবে। আমরা প্রথমটি একটু দেখি। প্রদত্ত ভেক্টর ফাংশন ft, তাহলে এর পরামিতিক সমীকরণ। তাহলে তোমাদের কাছে নতুন শব্দ হচ্ছে পরামিতিক সমীকরণ। আমরা xy z চলককে যদি অন্য কোনো চলকের মাধ্যমে প্রকাশ করি, বা আমাদের প্রচলিত যে চলকগুলো আছে তাকে যদি অন্য কোনো চলকের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটাকে বলা হবে পরামিতিক। আর পরামিতিক সমীকরণ হচ্ছে যখন তুমি সমীকরণ আকারে প্রকাশ করবা, সমান চিহ্ন দিবা, তখন পরামিতিক সমীকরণ। তাহলে এখানে আমরা মূলত ft সমান xi প্লাস yj প্লাস zk, তাহলে x সমান কত পাবো? 4 প্লাস 3t।
y সমান কত পাবো 2 মাইনাস টি, z সমান কত পাবো 5 প্লাস টি। এটি হচ্ছে এফটি ফাংশনের পরামিতিক সমীকরণ। এখন চাপ দৈর্ঘ্য মানে বাঁকা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটির একটি স্ট্যান্ডার্ড সূত্র আছে, এই থিওরিটাও তোমাদের পড়তে হবে। আমি থিওরিটা তোমাদের আলোচনায় আসতেছি না, আমি এই জন্য সাইডে বক্স আকারে নোট হিসাবে লিখে নিয়েছি চাপ দৈর্ঘ্য এল সমান লোয়ার লিমিট এ আপার লিমিট বি রুট ওভার ডিএক্স ডিটি প্লাস ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড ডিটি হোল স্কোয়ার ডিটি। তোমরা অনেকে এটাকে ডিএক্স বাই ডিটি বলো, এটি আসলে হবে ডি ডিটি অফ এক্স অথবা ডিএক্স ডিটি, ডি ডিটি অফ ওয়াই অথবা ডিওয়াই ডিটি। তাহলে আমরা এটা হচ্ছে লোয়ার লিমিট। আমি যদি প্রথম প্রবলেমে বলি এই আমার লোয়ার লিমিট দেওয়া আছে 3, বিটা হচ্ছে আপার লিমিট, এই আমার আপার লিমিট দেওয়া আছে 4, কিন্তু আমার ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি ডিজেড ডিটি নির্ণয় করা নেই। তাহলে আমরা এইগুলি নির্ণয় করব। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে যদি ডিএক্স ডিটি অর্থাৎ এক্স সমান যে 4 প্লাস 3টি আছে এটিকে যদি এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে ডিএক্স ডিটি সমান কত পাবো 3, কারণ 4 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আর 3টি 3, তাহলে ডিএক্স ডিটি পেলাম 3। একই প্রক্রিয়ায় ওয়াই কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি ডিওয়াই ডিটি এটি সমান পাবো -2, আর জেড সমান 5 প্লাস টি এটিকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডিজেড ডিটি পাবো 1 বা ডি ডিটি অফ জেড ইকুয়াল টু 1। 5 ধ্রুবক, এটিকে অন্তরীকরণ করলে 0 আর টি কে অন্তরীকরণ করলে 1। তাহলে চাপ দৈর্ঘ্যের সূত্র লিখে নিলাম। চাপ দৈর্ঘ্যের সূত্র শর্ত মতে চাপ দৈর্ঘ্য এল সমান লোয়ার লিমিট 3 আপার লিমিট 4। কোথা থেকে পেয়েছি? এই যে প্রশ্ন থেকে পেয়েছি, লোয়ার লিমিট 3 আপার লিমিট 4। আর এখানে ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি ডিজেড ডিটি নির্ণয় করা আছে, পরবর্তী স্টেপে আমরা মান বসিয়ে দিব। তাহলে চাপ দৈর্ঘ্য এল মান বসিয়ে দিয়েছি, এগুলো যোগ বিয়োগ তোমরা পারবে। 3 স্কোয়ার 9 মাইনাস 2 স্কোয়ার 4 1 স্কোয়ার 1 9 4 13 আর 1 14, তাহলে √14 এটি একটি ধ্রুবক সংখ্যা, এটিকে ইচ্ছা করলে বাইরে বের করে দেওয়া যায় এবং আমিও বাইরে বের করে দিয়েছি। এখন ডিটি চলক হচ্ছে টি, তাহলে টি এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ কোনো কিছু নেই এর অর্থ হচ্ছে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি টি এর সাপেক্ষে টি হয়। এখানে আপার লিমিট বসাবো 4, লোয়ার লিমিট বসাবো 3, তাহলে 4 মাইনাস 3 তার মানে √14। তাহলে আমরা চাপ দৈর্ঘ্য পেলাম √14 একক। সুতরাং নির্ণয় চাপ দৈর্ঘ্য √14 একক। আমরা এখানে আরেকটি প্রবলেম ছিল 2 নাম্বার, আমরা 2 নাম্বারটাও দেখব। তার আগে একটু আমি তোমাদের মতামত নিয়ে নিই, ওপিনিয়নটা তোমরা কি দাও, আমরা বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সেকেন্ড প্রবলেমটি যদি আমরা দেখি, এফটি সমান ফাংশন দেয়া আছে, তাহলে প্রদত্ত ভেক্টর ফাংশন আমরা এফটি সমান লিখলাম এর পরামিতিক সমীকরণ, একটু আগে আমি পরামিতিক সমীকরণ বলে আসছি, তাহলে এখানে পরামিতিক সমীকরণ আমরা পাবো আ এর সহগ টি স্কোয়ার, তার মানে এক্স সমান টি স্কোয়ার, ওয়াই সমান কস টি প্লাস টি সাইন টি এবং জেড সমান সাইন টি মাইনাস টি কস টি, অর্থাৎ এফ টি কে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমরা এখান থেকে পরামিতিক সমীকরণ থেকে আমরা যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করব, এর জন্য আমাদের লাগবে ডিএক্স ডিটি। তাহলে এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, টি স্কোয়ার কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো টুয়াইস টি, ওয়াই সমান কত আছে কস টি প্লাস টি সাইন টি, এটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে দেখো কস টি মাইনাস
সাইন টি, আর ওয়াই কে লিখছিলাম বাম পাশে ডিওয়াই ডিটি, আর টি সাইন টি, টি সাইন টি এটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ইউভি এর সূত্র, তাহলে টি সাইন টি, টি ফিক্সড, সাইন টি কে অন্তরীকরণ করলে কস টি, আর সাইন টি ফিক্সড, টি কে অন্তরীকরণ করলে 1। তারপর তোমরা যদি এটুকু যোগ বিয়োগ করো তাহলে মাইনাস সাইন টি আর প্লাস সাইন টি কাটাকাটি যায়, থাকে টি কস টি, তাহলে ডিওয়াই বাই ডিওয়াই ডিটি এটি পেলাম টি কস টি। ডিজেড ডিটি, ডিজেড ডিটি তাহলে এটিকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সাইন টি অন্তরীকরণ করলে কস টি। এরপরে নেগেটিভ সাইন আছে, আমি নেগেটিভ সাইন থাকলে অলওয়েজ ব্র্যাকেট ব্যবহার করি, ব্র্যাকেট তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো। এখন টি কস টি এটি কি ইউভি এর সূত্র, তাহলে টি ফিক্সড কস টি কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন টি, এবার কস টি ফিক্সড টি কে অন্তরীকরণ করলে 1। এটি যদি তোমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে যোগ বিয়োগ করো তাহলে ডিজেড ডিটি পাবে টি সাইন টি, ডিজেড ডিটি পাবে টি সাইন টি। শর্ত মতে চাপ দৈর্ঘ্য এল, তাহলে আমাদের এখানে দেয়া আছে কি লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত দেয়া আছে পাই, তাহলে এখান থেকে চাপ দৈর্ঘ্য এল 0 থেকে পাই রুট ওভার সূত্রটা লিখছি dx dt হোল স্কয়ার প্লাস dy dt হোল স্কয়ার প্লাস dz dt হোল স্কয়ার dt। তাহলে আমরা সংশ্লিষ্ট যে মানগুলি পেয়েছি মানগুলি বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। এই হচ্ছে আমরা মান dx dt সমান 2t, তাহলে 2t এর হোল স্কয়ার, dy dt t cos t তার হোল স্কয়ার, dz dt t sin t তার হোল স্কয়ার। এটি যদি একটু ক্যালকুলেশন করি 2t এর হোল স্কয়ার 4t স্কয়ার, t cos t এটির হোল স্কয়ার করলে t স্কয়ার cos স্কয়ার t, t sin t হোল স্কয়ার t স্কয়ার sin স্কয়ার t। এখন এই অংশের থেকে একটু ক্যালকুলেশন সহজ করা যায়, t স্কয়ার কমন নেওয়া যায় রুটের ভিতর, এই জায়গা থেকে t স্কয়ার যদি কমন নিই তাহলে থাকে কত cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, আর আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, এখানে cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t 1, তাহলে 4t স্কয়ার যোগ t স্কয়ার 5t স্কয়ার, 5 আবার রুটের ভিতর আছে 5t স্কয়ার, রুটের বাইরে গেলে 5 আর t স্কয়ার হয়ে যায় t, 5t স্কয়ার 5 রুটের বাইরে গেলে হয় √5 আর t স্কয়ার হয় t। তাহলে √5 বাইরে নিয়ে গেছি 0 থেকে পাই t dt, তাহলে এখানে চলক হচ্ছে t, তাহলে t কে সমাকলন করব, সমাকলন করলে t কে সমাকলন করলে পাওয়ার 1 যোগ হয়, নিচে পাওয়ার 1 যোগ হয়, তাহলে 1 + 1 2 ডিভাইডেড বাই 2, তার অর্থ হচ্ছে t স্কয়ার বাই 2, t স্কয়ার বাই 2। এখন আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো, এই ধ্রুবকটাকে বাইরে বের করে দিয়েছি, হরে আছে তাহলে √5/2 হয়েছে, আমার এই জায়গা √5 ছিল আর এখান থেকে হাফ বাইরে যে √5/2। আপার লিমিট বসিয়েছি পাই স্কয়ার মাইনাস 0, 0 স্কয়ার 0, তাহলে এটিকে লিখতে পারি √5 পাই স্কয়ার ডিভাইডেড বাই 2, ইহা আমাদের নির্ণয় চাপ দৈর্ঘ্য। সুতরাং নির্ণয় চাপ দৈর্ঘ্য সমান √5 পাই স্কয়ার বাই 2 একক। তাহলে আমরা এই অপশনগুলো পারলাম, আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাব, একটু ভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। কোশ্চেন 3, rt সমান i sin e টু দি পাওয়ার t প্লাস j cos e টু দি পাওয়ার t প্লাস √3 k e টু দি পাওয়ার t বক্ররেখাটির চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করো। আগেরটা ছিল চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, এটা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এক চলক থেকে অন্য চলকে ডাইভার্ট করতে বলছে বা কনভার্ট করতে বলেছে, এক চলক থেকে আরেক চলকে কনভার্ট করতে বলেছে, যার নির্দেশক বিন্দু t = 0 এবং দিক প্রদত্ত রেখার দিকে। আমি এখানে প্রথমেই সূত্রটা লিখে নিয়েছি, যেহেতু থিওরি পড়াইনি, তাহলে s = 0 থেকে t, এই যে নির্দেশক বিন্দু 0 দেয়া আছে তাহলে 0 আর আপার লিমিট হবে t, dr du এর মডুলাস তার ইন্টিগ্রেশন u এর সাপেক্ষে,
তাহলে আমাদের ডি আর ডিইউ, আমাদের আর ফাংশনটা আছে টি এর সাপেক্ষে। আমাদের তাহলে প্রথম কাজই হচ্ছে আর ফাংশনটাকে ইউ এ কনভার্ট করা, ইউ এ কনভার্ট করা। তাহলে দেখো আমরা কি করব, দেয়া আছে আর টি সমান এত, তাহলে আর ইউ, তাহলে চলক পরিবর্তন করে নিচ্ছি, টি এর পরিবর্তে ইউ, তাহলে ই টু দি পাওয়ার টি, এখানে টি চেঞ্জ হয়ে ইউ হবে, যে কস ই টু দি পাওয়ার টি, এই টি চেঞ্জ হয়ে ইউ হবে, প্লাস √3 কে ই টু দি পাওয়ার টি, টি এর পরিবর্তে ইউ হবে। তাহলে আমাদের চলক পরিবর্তন করা হলো। এখন এই আর ইউ কে মূলত আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে ডি আর ডি ইউ, ডি আর ডি ইউ। আর এখানে অন্তরীকরণটা একটু খেয়াল করো, সাইন ই টু দি পাওয়ার ইউ, আমরা জানি সাইন থেটা অন্তরীকরণ করলে হয় কস থেটা, তাহলে সাইন ই টু দি পাওয়ার ইউ কস ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ আবার ইউ এর ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার ইউ কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউ, আমি বাম পাশের দিকে লিখেছি। একই প্রক্রিয়ায় cos ই টু দি পাওয়ার ইউ, এটিকে যদি তোমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে মাইনাস সাইন ই টু দি পাওয়ার ইউ, আর এখানে থিটাটা হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, এটিকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউ, √3 কে ই টু দি পাওয়ার ইউ, এখানে ই টু দি পাওয়ার ইউ কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার ইউ। তাহলে আমার ডি আর ডিইউ নির্ণয় করা হলো, কিন্তু এর মডুলাস, আমরা মডুলাস নির্ণয় করব। তাহলে মডুলাসে কি আসবে, এখানে আই এর সহগ আছে ই টু দি পাওয়ার ইউ কস ই ইউ, তাহলে আমরা জানি √, আই এর সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার যোগ কে এর সহগের স্কোয়ার, তাহলে আই এর সহগ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ কস ই ইউ তার হোল স্কোয়ার, জে এর সহগ হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার ইউ সাইন ই টু দি পাওয়ার ইউ তার হোল স্কোয়ার, মাইনাস ই টু দি পাওয়ার ইউ সাইন ই টু দি পাওয়ার ইউ তার হোল স্কোয়ার। এখানে কে এর সহগ হচ্ছে √3 ই টু দি পাওয়ার ইউ, তাহলে √3 ই টু দি পাওয়ার ইউ এর হোল স্কোয়ার। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা যে কাজটি করব, এখন স্কোয়ার করে দিব, তাহলে ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার করলে হয় ই টু দি পাওয়ার টুয়াইস ইউ, আর cos ইউ এটিকে স্কোয়ার করলে cos স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ, cos থিটাকে হোল স্কোয়ার করলে কিন্তু cos স্কোয়ার থিটা হয়, কেউ আবার বলে ফেলো না cos থিটা স্কোয়ার, থিটার উপর স্কোয়ার হয় না, তাহলে cos স্কোয়ার থিটা, তাহলে cos ইউ এটিকে হোল স্কোয়ার করলে cos স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ। একইভাবে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় ই টু দি পাওয়ার ইউ, হোল স্কোয়ার করলে ই টু দি পাওয়ার টুয়াইস ইউ, সাইন ই টু দি পাওয়ার ইউ এটিকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ, √3 এর স্কোয়ার 3, আর ই টু দি পাওয়ার ইউ এর স্কোয়ার ই টু দি পাওয়ার টুয়াইস ইউ। এখন দেখো রুটের ভিতর থেকে ই টু দি পাওয়ার টুয়াইস ইউ কমন যায়, রুটের ভিতর থেকে ই টু দি পাওয়ার টুয়াইস ইউ কমন যায়, তাহলে থাকে কত সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস 3। এখন যদি তোমরা ই টু দি পাওয়ার টুয়াইস ইউ এটিকে যদি রুটের বাইরে নিয়ে আসতে চাও তাহলে ই টু দি পাওয়ার ইউ হবে, কারণ ই টু দি পাওয়ার টুয়াইস ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ এর হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ এটির মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 3 4, 4 কে রুট করলে কত হয় 2, তাহলে আমরা মান পেলাম ডি আর ডিউ এর পরম মান যেটি পেলাম, মানটি পেলাম কত 2 ই টু দি পাওয়ার ইউ। এখন আমরা আমাদের যে সূত্র জানি সেই সূত্রে এই মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করব। এখন এস সমান 0 থেকে টি ডি আর ডিইউ এর মডুলাস ডিইউ, যেহেতু নির্দেশক বিন্দু 0 তাহলে লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট দেওয়া নেই টি। এখন ডি আর ডিইউ এর মডুলাস আমরা কত পেয়েছি 2 ই টু দি পাওয়ার ইউ। এখন আমরা কার সাপেক্ষে সমাকলন করব, ইউ এর সাপেক্ষে সমাকলন করব, তো ই টু দি পাওয়ার ইউ কে সমাকলন করা সহজ, সমাকলন করলে ই টু দি পাওয়ার ইউ। এখন আমরা আপার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো, তাহলে আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করব।
তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এখান থেকে এই 2টা গুণ আকারে আছে, এখানে নিয়ে গেছি হরে, তাহলে s/2 লেখা যায়। এখান থেকে ই টু দি পাওয়ার টি সমান লেখা যায় এই -1 পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে s/2 + 1। আমাদের এই সংশ্লিষ্ট প্রবলেমটিতে ই টু দি পাওয়ার টি এর মান নির্ণয় করলেই হতো, কিন্তু আমি জেনারেল সলিউশনে যেতে চাই। অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে তোমাকে টি সমান কত সেটি নির্ণয় করতে হবে, অথবা ফাংশনের চলক পরিবর্তন করার জন্য যে যে মানগুলো নির্ণয় প্রয়োজন সবগুলো মানই কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। এজন্য আমি কালার কম্বিনেশনে একটু এটুকু করছি, এটুকু তোমরা না করলেও পারো। উভয় পাশে ভিত্তি, উভয় পাশে লন নেওয়া হয়েছে, উভয় পাশে লন। তাহলে এখান থেকে লেখা যায়, আমরা জানি লনের ক্ষেত্রে পাওয়ার বাম পাশে আসে টি লন ই, আর লন ইর মান হচ্ছে 1, বেজার ভ্যালু সেম হলে মান হয় 1। তাহলে বাম পাশ পেলাম টি, ডান পাশ পেলাম লন s/2 + 1। তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যদি টি এর মান বসানোর প্রয়োজন হয় তাহলে এই পর্যন্ত করব, আদারওয়াইজ এই প্রবলেমের জন্য না করলেও চলবে। নিম্ন চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ, তাহলে আমাদের এটি তোমাকে লিখতে হবে না, তোমার খাতার ভিতর আছে, আমি জাস্ট বোঝানোর জন্য নিয়ে আসছি যে আর টি, যে ফাংশনটা ছিল i sin e to the power t cos e to the power t plus √3k e to the power t। মূলত আমাদের টি এর মান বসানোর কথা, কিন্তু আমি যেহেতু ই টু দি পাওয়ার টি পেয়ে গেছি তাহলে আমি আর কষ্ট করতে চাই না, আমি ই টু দি পাওয়ার টি এর মান বসিয়ে দিব। যদি ই টু দি পাওয়ার টি এর মান বসিয়ে দিই তাহলে দেখো আর এস, এখানে দুই একজনের মনে হতে পারে স্যার এখানে তো টি এর মান বসাননি, এটি হচ্ছে টি চলকের ফাংশন আর এটি হচ্ছে এস চলকের ফাংশন, এস চলকের ফাংশন। এজন্য i sin e to the power t এই যে s/2 + 1, যে cos e to the power t, e to the power t এর মান s/2 + 1, √3k e to the power t এ হচ্ছে e to the power 2 এর মান, e to the power t এর মান। কেউ যদি শুধু t এর মান বসিয়ে ক্যালকুলেশন করতে চাও তারও এক সময় এই মানটি ফিরে আসবে। তাহলে আমরা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ করলাম, আমি একটু দেখি তোমাদের অপিনিয়ন। আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছো? প্রয়োজনে আমি ব্যাকে যাব, সবাই বুঝতে পেরেছি কিনা? এটি তো সহজ। জি স্যার। আচ্ছা, তাহলে পরবর্তী প্রবলেমে আমরা জি স্যার বুঝছি। জি স্যার। কোশ্চেন 4, বৃত্তাকার হেলিক্সের সমীকরণ x সমান cos t, y সমান sin t, z সমান t, z সমান t। t হলে t ইকুয়াল টু পাই বিন্দুতে ওর স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করো। t ইকুয়াল টু পাই বিন্দুতে ওর স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি প্রথমেই আমার প্রয়োজনীয় যে সূত্রটা জানা লাগবে সেটিকে আমি একটু তোমাদেরকে এখানে আলাদাভাবে লিখে দিয়েছি, যে t ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ f অফ t সমান f অফ পাই প্লাস t f ড্যাশ পাই। তাহলে এই জিনিসগুলি নির্ণয় করলে হবে। তাহলে আসি, প্রদত্ত হেলিক্সের সমীকরণ x সমান cos t, y সমান sin t, z সমান t। তাহলে ft সমান আমরা কত জানি, একটু আগেও দেখে আসছি xi yj z কে। তাহলে এখানে x এর মান বসিয়ে দিব, y এর মান বসিয়ে দিব, z এর মান বসিয়ে দিব, তাহলে আমরা ft পেয়ে গেলাম। ft সমান i cos t প্লাস j sin t প্লাস k t। এখন আমরা f অফ পাই নির্ণয় করতে পারি, অথবা f ড্যাশ t নির্ণয় করে তারপরে সবগুলো মান নির্ণয় করতে পারি। তাহলে f ড্যাশ t cos t কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস sin t, তাহলে i cos t মাইনাস i sin t। এখানে sin t cos t, f ড্যাশ t করেছি, t কে অন্তরীকরণ করলে 1, এখানে আর 1 লিখি নাই। এখন আমরা এই মান দুইটা নির্ণয় করে নিয়ে আসে এখানে বসিয়ে দিব। t ইকুয়াল টু পাই বিন্দুতে f অফ পাই, তাহলে যে সব জায়গায় t আছে পাই বসিয়েছি, তাহলে এখানে যে সব জায়গায় t আছে t এর পরিবর্তে পাই বসানো হয়েছে। cos পাই cos 180 ডিগ্রি -1, sin 180 ডিগ্রি 0,
তাহলে আমরা পেলাম কত, এফ অফ পাই সমান মাইনাস আই প্লাস জে ইন্টু জিরো প্লাস কে ইন্টু পাই। আমরা আই জে কে রেখে দিয়েছি, তাহলে মান বসাতে সুবিধা হয়। এখন এফ ড্যাশ পাই নির্ণয় করব। তাহলে এই যে এফ ড্যাশ টি যে ফাংশন আছে, এই ফাংশনে যে সব জায়গায় টি আছে, টি এর পরিবর্তে পাই বসাবো। তাহলে টি এর পরিবর্তে পাই, টি ইকুয়াল টু পাই বিন্দুতে এফ ড্যাশ পাই আমরা মানটি বসিয়েছি, ক্যালকুলেশন করেছি। সাইন পাই 180 ডিগ্রি মান 0, কস পাই কস 180 ডিগ্রি মান -1। তাহলে এখন আমরা এটিকে পেলাম মাইনাস আই ইন্টু 0 মাইনাস জে প্লাস কে। সুতরাং এখন আমরা যে সূত্রটা জানতাম সেই সূত্রটা লিখব। আমরা জানি টি ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ, এফ টি সমান এফ অফ পাই প্লাস টি এফ ড্যাশ পাই। আমরা এখন এখানে মান বসিয়ে দিব। মান বসিয়ে দিয়ে ডান পাশ থেকে আমরা যে কাজটি করব, এই টি দিয়ে প্রথমে গুণ করব, গুণ করার পর আই জে কে পৃথক করে দিব। আই জে কে পৃথক করে দিয়েছি, দেখো মাইনাস আই, আর এখানে মাইনাস আই ইন্টু 0 0 ইন্টু টি 0, তাহলে মাইনাস আই, এখানে মাইনাস জে টি প্লাস কে কমন নিয়ে পাই প্লাস টি। তোমরা এই লাইনটা প্রয়োজনে টি দিয়ে প্রথমে গুণ করে দিবে, গুণ করে দিয়ে অংশক আলাদা করে ফেলবে, আই জে কে। তাহলে প্রশ্নে আমাদেরকে পরামিতিক সমীকরণ নির্ণয় করতে বলেছিল। তাহলে উভয় পাশে তুলনা করব বা সহগ সমীকৃত করব। এক্স ওয়াই জেড এর সহগ সমীকৃত করব। বাম পাশে এক্স এর সহগ কত আছে, মানে আই এর সহগ কত আছে এক্স, ডান পাশে আই এর সহগ আছে -1। তাহলে স্পর্শ রেখার পরামিতিক সমীকরণ এক্স ইকুয়াল টু -1। একই প্রক্রিয়ায় এখানে আছে ওয়াই জে, জে এর সহগ ওয়াই, এখানে জে এর সহগ মাইনাস টি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস টি। এবং জেড এর কে এর সহগ জেড, এখানে কে এর সহগ আছে পাই প্লাস টি, জেড ইকুয়াল টু পাই প্লাস টি। ভেক্টরের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তার মানে আয়ের অংশক আয়ের অংশকের সমান, জে এর অংশক জে এর অংশকের সমান, কে এর অংশক কে এর অংশকের সমান, উপাংশের সমান, আই জে কে উপাংশের সমান হয়ে যাবে। তাহলে ইহা আমাদের স্পর্শ রেখার পরামিতিক সমীকরণ। আমি তোমাদের ওপিনিয়ন নিই, সবাই বুঝতে পেরেছি কিনা? জি স্যার বুঝছি। সবাই বুঝতে পেরেছি? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি অনলাইন ক্লাসে তোমরা যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস শিডিউলে তোমরা আবার যুক্ত থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করি।